হ্যালো ফ্রেন্ডস, স্লেট চক অ্যান্ড টকের আজকের নিবেদন সত্যজিৎ রায়ের লেখা একটি ছোট গল্প ভক্ত। অরূপবাবু, অরূপ রতন সরকার, পুরী এসেছেন 11 বছর পরে। শহরে কিছু কিছু পরিবর্তন চোখে পড়েছে। কিছু নতুন বাড়ি, নতুন করে বাঁধানো কয়েকটা রাস্তা, 2-4টে ছোট বড় নতুন হোটেল। কিন্তু সমুদ্রের ধারটায় এসে বুঝতে পারলেন এই জিনিস বদলাবার নয়। তিনি যেখানে এসে উঠেছেন সেই সাগরিকা হোটেল থেকে সমুদ্র দেখা না গেলেও রাত্রিরে বাসিন্দাদের কলরব বন্ধ হয়ে গেলে দিব্যি ঢেউয়ের শব্দ শোনা যায়। সেই শব্দ শুনে কাল তো অরূপবাবু বেরিয়ে পড়লেন। কালই তিনি পুরীতে এসেছেন। দিনে কিছু কেনাকাটার ব্যাপার ছিল, তাই আর সমুদ্রের ধারে যাওয়া হয়নি। রাত্রিরে গিয়ে দেখলেন অমাবস্যার অন্ধকারেও ঢেউয়ের ফেনা পরিষ্কার দেখা যাচ্ছে। অরূপবাবুর মনে পড়ল ছেলেবেলায় কোথায় জানি পড়েছিলেন যে সমুদ্রের জলে ফসফরাস থাকে, আর সেই কারণেই অন্ধকারেও ঢেউগুলো দেখা যায়। ভারী ভালো লাগলো অরূপবাবুর এই আলো মাখা রহস্যময় ঢেউ দেখতে। কলকাতায় তাকে দেখলে কেউ ভাবুক বলে মনে করবে না, তা না করুক। অরূপবাবু নিজে জানেন তার মধ্যে এককালে জিনিস ছিল। সেই সব যাতে কাজের চাপে একেবারে ভোঁতা না হয়ে যায়, তাই তিনি এখনো মাঝে মাঝে গঙ্গার ধারে ইডেন বাগানে গিয়ে বসে থাকেন। গাছ দেখে, জল দেখে, ফুল দেখে আনন্দ পান। পাখির গান শুনে চিনতে চেষ্টা করেন সেটা দোয়েল না কোয়েল না পাপিয়া। অন্ধকারে অনেকক্ষণ ধরে এক দৃষ্টে সমুদ্রের দিকে চেয়ে থেকে তার মনে হলো যে 16 বছরের চাকরি জীবনের অনেকখানি অবসাদ যেন দূর হয়ে গেল। আজ বিকেলেও অরূপবাবু সমুদ্রের ধারে এসেছেন। খানিক দূর হেঁটে আর হাঁটতে মন চাইছে না। কে এক গেরুয়াধারী সাধু বাবা বা গুরু গোছের লোক হনহনিয়ে বালির উপর দিয়ে হেঁটে চলেছে। তার পেছনে এক গাধা মেয়ে পুরুষ চেলা চামুন্ডা তার সঙ্গে পাল্লা দিয়ে হাঁটতে হিমশিম খেয়ে যাচ্ছে। অরূপবাবুর কাছে এই দৃশ্য পরম উপভোগ্য বলে মনে হচ্ছে। এমন সময় তার বাঁ দিক থেকে কচি গলায় একটা প্রশ্ন হাওয়ায় ভেসে তার কানে এলো। খোকনের স্বপ্ন কি আপনার লেখা? অরূপবাবু ঘাড় ফিরিয়ে দেখলেন একটা 7-8 বছরের ছেলে, পরনে সাদা শার্ট আর নীল প্যান্ট, হাতের কোনোই অবধি বালি। সে ঘাড় উঁচিয়ে অবাক বিস্ময়ে চেয়ে আছে তার দিকে। অরূপবাবুর উত্তরের প্রতীক্ষা না করেই ছেলেটি বলল, আমি খোকনের স্বপ্ন পড়েছি। বাবা জন্মদিনে দিয়েছিল। আমার আমার বলো, লজ্জা কি? বলো। এবার একটি মহিলার গলা। ছেলেটি যেন সাহস পেয়ে বলল, আমার খুব ভালো লেগেছে বইটা। এবার অরূপবাবু মহিলাটির দিকে দৃষ্টি দিলেন। বছর 30 বয়স, সুশ্রী চেহারা, হাসি হাসি মুখ করে তার দিকে চেয়ে আছেন।
আর এক পা দুপা করে এগিয়ে আসছেন। অরূপবাবু ছেলেটিকে উদ্দেশ্য করে বললেন, না খোকা, আমি কোনো বইটই লিখিনি। তুমি বোধহয় ভুল করছো। ভদ্রমহিলাটি যে ছেলেটির মা তাতে কোনো সন্দেহ নেই। দুজনের চেহারায় স্পষ্ট আদল আছে, বিশেষ করে খাঁজ কাটা থুতনিটায়। অরূপবাবুর কথায় কিন্তু মহিলার মুখের হাসি গেল না। তিনি আরো এগিয়ে এসে আরো বেশি হেসে বললেন, আমরা শুনেছি আপনি লোকজনের সঙ্গে মিশতে ভালোবাসেন না। আমার এক দেওর আপনাকে একটা অনুষ্ঠানে সভাপতি হবার অনুরোধ করে চিঠি লিখেছিল। আপনি উত্তরে জানিয়েছিলেন ওসব আপনার একেবারেই পছন্দ না। এবারে কিন্তু আমরা আপনাকে ছাড়ছি না। আপনার লেখা আমাদের ভীষণ ভালো লাগে। যদিও ছোটদের জন্য লেখেন, কিন্তু আমরাও পড়ি। খোকনের স্বপ্ন বইয়ের লেখক যিনি হন না কেন, মা ও ছেলে দুজনেই যে তার সমান ভক্ত, সেটা বুঝতে অরূপবাবুর অসুবিধে হলো না। এমন একটা বেয়ারা অবস্থায় তাকে পড়তে হবে, এটা তিনি স্বপ্নেও ভাবেননি। এদের ধারণা যে ভুল সেটা জানানো দরকার, কিন্তু সরাসরি কাঠখোট্টাভাবে জানালে এরা কষ্ট পাবেন ভেবে অরূপবাবু কিঞ্চিৎ দ্বিধায় পড়লেন। আসলে অরূপবাবুর মনটা ভারী নরম। একবার তার ধোপা গঙ্গাচরণ তার একটা নতুন আদ্যির পাঞ্জাবিতে ইস্ত্রির দাগ লাগিয়ে সেটার 12টা বাজিয়ে দিয়েছিল। অন্য কেউ হলে গঙ্গাচরণকে দু এক ঘা কিল চর খেতে হতো নির্ঘাত। অরূপবাবু কিন্তু ধোপার করুণ কাচুমাচু ভাব দেখে শুধু একটিবার মোলায়েম ভাবে, স্ত্রীটা একটু সাবধানে করবে তো, বলে ছেড়ে দিয়েছিলেন। তার এই দরদি মনের জন্যেই আপাতত আর কিছু না বলে বললেন, ইয়ে, হ্যাঁ, আমি যে খোকনের স্বপ্নের লেখক সে বিষয়ে আপনি এতটা শিওর হচ্ছেন কি করে? মহিলা চোখ কপালে তুলে বললেন, বাহ, সেই দিনই যুগান্তরে ছবি বেরোলো না? বাংলা ভাষায় বছরের শ্রেষ্ঠ শিশু সাহিত্যিক হিসেবে আপনি একাডেমি পুরস্কার পেলেন। রেডিওতে বলল, আর তারপর দিনই তো কাগজের ছবি বেরোলো। এখন শুধু আমরা কেন, অনেকেই অমলেশ মৌলিকের চেহারা জানে। অমলেশ মৌলিক নামটা শোনা, কিন্তু ছবিটা অরূপবাবু দেখেননি। এতটাই কি চেহারার মিল? অবশ্যই আজকালকার খবরের কাগজের ছাপায় মুখ কত পরিষ্কার বোঝা যায় না। আপনি পুরীতে আসবেন সে খবর রটে গেছে যে, মহিলা বলে চললেন। আমরা সেদিন সিভিউ হোটেলে গেলাম। আমার স্বামীর এক বন্ধু কাল পর্যন্ত ওখানে ছিলেন। তাকে হোটেলের ম্যানেজার নিজে বলেছেন যে আপনি বৃহস্পতিবার আসছেন। আজই তো বৃহস্পতি। আপনি সিভিউতে উঠেছেন তো? হ্যাঁ? ও না, আমি শুনেছিলাম ওখানের খাওয়াটা নাকি তেমন সুবিধের নয়। ঠিকই শুনেছেন, আমরাও তো তাই ভেবেছিলাম। অত হোটেল থাকতে আপনার মতো লোক ওখানে উঠছেন কেন?
শেষ অবধি কোথায় উঠলেন? আমি আছি সাগরিকাতে। ওহো, ওটা তো নতুন। কেমন হোটেলটা? চলে যায়, কয়েকদিনের ব্যাপার তো। কদিন আছেন? দিন পাঁচে। তাহলে একদিন আমাদের ওখানে আসুন। আমরা আছি পুরী হোটেলে। কত লোক যে আপনাকে দেখবার জন্য বসে আছে, আর বাচ্চাদের তো কথাই নেই। ও কি, আপনার পা যে ভিজে গেল! ঢেউ যে এগিয়ে এসেছে, সেদিকে অরূপবাবুর খেয়ালই নেই। শুধু পা ভিজছে বললে ভুল হবে। এই হাওয়ার মধ্যে অরূপবাবু বুঝতে পারছেন তার সর্বাঙ্গে ঘাম ঝরতে শুরু করেছে। প্রতিবাদ করার সুযোগটা যে কখন কেমন করে ফসকে গেল, সেটা তিনি বুঝতেই পারলেন না। এখন যেটা দরকার সেটা হলো এখান থেকে সরে পড়া। কেলেঙ্কারিটা কত দূর গড়িয়েছে সেটা নিরিবিলি বসে ভাবতে না পারলে বোঝা যাবে না। আমি এবার আসি। নতুন কিছু লিখছেন নিশ্চয়ই? না, এখন বিশ্রাম। আবার লেখা হবে। আমার স্বামীকে বলবো, কাল বিকেলে আসছেন তো এদিকে? সিভিএ ম্যানেজার বিবেক রায় সবেমাত্র গালে একটা গুন্ডি পান পুড়েছেন। এমন সময় অরূপবাবু তার সামনে গিয়ে হাজির হলেন। অমলেশ মৌলিক মশায়ের কি এখানে আসার কথা আছে? এখনো আসেননি? কবে আসবেন সেটা? মঙ্গমা টেলিগ্রাম হয়েছে। কেন? মঙ্গলবার? আজ হলো বিশুদ্ধ। অরূপবাবু আছেন এই মঙ্গলবার পর্যন্তই। টেলিগ্রাম এসেছে মানে মৌলিক মশাই বোধ হয় শেষ মুহূর্তে কোনো কারণে আসার তারিখ পিছিয়েছেন। ম্যানেজারকে জিজ্ঞেস করে অরূপবাবু জানলেন তার অনুমান ঠিকই। আজই সকালে আসার কথা ছিল অমলেশ মৌলিকের। বিবেকবাবুর ক্যাঁয়ের উত্তরে অরূপবাবু বললেন যে তার অমলেশবাবুর সঙ্গে একটু দরকার ছিল। তিনি মঙ্গলবার দুপুরে এসে খোঁজ করবেন। সিভিউ হোটেল থেকে অরূপবাবু সোজা চলে গেলেন বাজারে। একটি বইয়ের দোকান খুঁজে বের করে অমলেশ মৌলিকের লেখা 4খানা বই কিনে ফেললেন। খোকনের স্বপ্ন পাওয়া গেল না, কিন্তু তাতে কিছু এসে যায় না। এই 4খানাই যথেষ্ট। 2টো উপন্যাস, 2টো ছোট গল্পের সংকলন। নিজের হোটেলে ফিরতে ফিরতে হয়ে গেল 6:30। সামনের দরজা দিয়ে ঢুকেই একটা ঘর, তার বাঁ দিকে ম্যানেজারের বসার জায়গা। ডান দিকে একটা 10 ফুট বাই 8 ফুট জায়গায় একটা বেঞ্চি আর 2টো চেয়ার পাতা। চেয়ার দুটিতে 2জন ভদ্রলোক বসা, আর বেঞ্চিতে 2টি ছেলে ও একটি মেয়ে। তাদের কারোরই বয়স 10-এর বেশি না। ভদ্রলোক 2জন অরূপবাবুকে দেখেই হাসি হাসি মুখ করে নমস্কারের ভঙ্গিতে হাত জোর করে উঠে দাঁড়িয়ে ছেলে মেয়েদের দিকে ঘাড় নাড়তেই তারা সলজ্জভাবে অরূপবাবুর দিকে এগিয়ে এসে ঢিপ ঢিপ করে পায়ে হাত দিয়ে প্রণাম করল। অরূপবাবু বারণ করতে গিয়েও পারলেন না। এদিকে ভদ্রলোক দুটিও এগিয়ে এসেছেন। তাদের মধ্যে একজন বললেন, আমরা পুরী হোটেল থেকে আসছি। আমার নাম সুহৃদ সেন, আর উনি মিস্টার গাঙ্গুলি। মিসেস ঘোষ বললেন, আজ আপনার সঙ্গে দেখা হয়েছে, আর আপনি এইখানে আছেন, তাই ভাবলুম। ভাগ্যে বইগুলো
ব্রাউন কাগজে বেঁধে দিয়েছিল। না হলে নিজের বই দোকান থেকে কিনে এনে সে জানতে পারলে এরা না জানি কি ভাবতো। অরূপবাবু এদের সব কথাতেই ঘাড় নাড়লেন। প্রতিবাদ যে এখনো করা যায় না তা নয়। এখন আর কি, শুধু বললেই হলো, দেখুন মশাই, একটা বিশ্রী গন্ডগোল হয়ে গেছে। আমি নিজে অমলেশ মৌলিকের ছবি দেখিনি, তবে ধরে নিচ্ছি তার সঙ্গে আমার চেহারার কিছুটা মিল আছে। হয়তো তাঁরও সরু গোঁফ আছে, তাঁরও কোঁকড়ানো চুল, তাঁরও চোখে এই আমারই মতো চশমা। এটাও ঠিক যে তাঁরও পুরীতে আসার কথা আছে। কিন্তু দোহাই আপনাদের, আমি সেই লোক নই। আমি শিশু সাহিত্যিক নই। আমি কোনো সাহিত্যিকই নই। আমি লিখি না। আমি ইন্স্যুরেন্সের অফিসে কাজ করি। নিরিবিলিতে ছুটি ভোগ করতে এসেছি। আপনারা দয়া করে আমাকে রেহাই দিন। আসল অমলেশ মৌলিক মঙ্গলবার সি ভিউতে আসছেন। আপনারা সেখানে গিয়ে খোঁজ করে দেখতে পারেন। কিন্তু সত্যি কি এইটুকু বললেই ল্যাটা চুকে যায়? একবার যখন এদের মগজে ঢুকেছে যে তিনিই অমলেশ মৌলিক, আর প্রথমবারের প্রতিবাদে যখন কোনো কাজ হয়নি, তখন সি ভিউ এর ম্যানেজার টেলিগ্রাম দেখালেই কি এদের ভুল ভাঙবে? এরা তো ধরে নেবে যে এটা হলো মৌলিক মশাইয়ের একটা কারসাজি। আসলে তিনি ছদ্মনামে এসে রয়েছেন সাগরিকায়, আর আসার আগে সিভিউকে একটা ভাঁওতা টেলিগ্রাম করে জানিয়েছেন নিজের নামে, লোকের উৎপাত এড়ানোর জন্য। প্রতিবাদের ব্যাপারে সবচেয়ে বড় বাধা সৃষ্টি করলো এই তিনটে বাচ্চা। তারা তিনজনে হাঁ করে পরম ভক্তি ভরে অপলক দৃষ্টিতে চেয়ে রয়েছেন অরূপবাবুর দিকে। প্রতিবাদের নাম গন্ধ পেলে এই তিনটি ছেলে মেয়ের আশা, আনন্দ, উৎসাহ মুহূর্তে উড়ে যাবে। বাবুন, তোমার কি জানবার আছে সেটা জেনে নাও অমলেশ বাবুর কাছে। দুটি ছেলের মধ্যে যেটি বড় তাকে উদ্দেশ্য করে কথাটা বললেন সুহৃদ সেন। অরূপবাবু প্রমাদ গুনলেন, আর পালাবার রাস্তা নেই। বাবুন ছেলেটি ঘাড় কাত করে দু হাতের আঙুল পরস্পরের সঙ্গে পেঁচিয়ে প্রশ্ন করার জন্য তৈরি। আচ্ছা, খোকনকে যে বুড়োটা ঘুম পাড়িয়ে দিল, সে কি ম্যাজিক জানতো? চরম সংকটের মধ্যে অরূপবাবু হঠাৎ আবিষ্কার করলেন যে তার মাথায় আশ্চর্য রকম বুদ্ধি খেলছে। তিনি সামনের দিকে ঝুঁকে পড়ে বাবুনের কাছে মুখ এনে ফিসফিস করে বললেন, তোমার কি মনে হয়? আমার মনে হয় জানতো। অন্য দুটো বাচ্চাও সঙ্গে সঙ্গে সমস্বরে বলে উঠল, হ্যাঁ জানতো, ম্যাজিক জানতো। ঠিক কথা। অরূপবাবু এখন শটান সোজা। তোমরা যেরকম বুঝবে সেটাই ঠিক। আমার যা বলার সে তো আমি লিখেই দিয়েছি। বোঝার কাজটা তোমাদের। যেরকম বুঝলে পরে গল্পটা তোমাদের ভালো লাগবে সেটাই ঠিক, আর সব ভুল। তিন বাচ্চাই অরূপবাবুর কথায় ভীষণ খুশি হয়ে গেল। যাওয়ার সময় সুহৃদ সেন অরূপবাবুকে নেমন্তন্ন করে গেলেন। পুরী হোটেলে এসে রাত্রিরে খাওয়া। 8টি বাঙালি পরিবার সেখানে এসে রয়েছেন। তাদের সঙ্গে বেশ কয়েকটি অল্প বয়স্ক ছেলে মেয়ে আছে, যারা সকলেই অমলেশ মৌলিকের ভক্ত। অরূপবাবু আপত্তি করলেন না, কারণ তিনি ইতিমধ্যেই বুঝে ফেলেছেন যে অন্তত সাময়িকভাবে তাকে অমলেশ মৌলিকের ভূমিকায় অভিনয় করতেই হবে। তার পরিণাম কি হতে পারে সেটা ভাববার সময় এখন নেই।
শুধু একটা কথা তিনি বারবার বলে দিলেন সুহৃদ বাবুকে, দেখুন মশাই, আমি সত্যিই বেশি হইচই পছন্দ করি না। লোকজনের সঙ্গে মেলামেশার অভ্যাসটাই নেই। তাই বলছি, আমি যে এখানে রয়েছি সে খবরটা আপনারা দয়া করে আর ছড়াবেন না। সুহৃদবাবু কথা দিয়ে গেলেন যে আগামীকাল নেমন্তন্নের পর তারা অরূপবাবুকে আর একেবারেই বিরক্ত করবেন না, আর অন্যেও যাতে না করে তার যথাসাধ্য চেষ্টা করবেন। রাত্রিরে একটু তাড়াতাড়ি খেয়ে বিছানায় শুয়ে অরূপবাবু অমলেশ মৌলিকের হাবুর কেরামতি বইখানা পড়তে শুরু করলেন। এছাড়া অন্য 3টে বই হল টুটুলের অ্যাডভেঞ্চার, কিস্তিমাত ও ফুলঝুরি। শেষের দুটো ছোট গল্প সংকলন। অরূপবাবু সাহিত্যিক না হলেও চাকরি জীবনের আগে, বিশেষ করে স্কুলে থাকার শেষে 3টে বছর দেশি ও বিদেশি অনেক ছোটদের গল্পের বই পড়েছেন। একদিন পরে 39 বছর বয়সে নতুন করে ছোটদের বই পড়ে তার আশ্চর্য লাগলো এই দেখে যে ছেলেবেলায় পড়া অনেক গল্পই তার এখনো মনে আছে, আর সেসব গল্পের সঙ্গে মাঝে মাঝে অমলেশ মৌলিকের গল্পের এখানে সেখানে মিল খুঁজে পাওয়া যায়। বড় বড় হরফে ছাপা 100-150 পাতার 4খানা বই শেষ করে অরূপবাবু যখন ঘরের বাতিটা নিভিয়ে শুয়ে পড়লেন, ততক্ষণ সাগরিকা হোটেল নিস্তব্ধ। সমুদ্রের শব্দ শোনা যাচ্ছে। রাত কত হলো? বালিশের পাশ থেকে হাত ঘড়িটা তুলে নিলেন অরূপবাবু। তার বাবার ঘড়ি, সেই আদ্যিকালের রেডিয়াম ডায়াল। সমুদ্রের ফেনার মতোই অন্ধকারে ঝলঝল করে। বেজেছে 1:45। সাহিত্য একাডেমির পুরস্কার পাওয়া শিশু সাহিত্যিক অমলেশ মৌলিক। ভাষা ঝরঝরে, লেখার কায়দা আছে, গল্পগুলো একবার ধরলে শেষ না করে ছাড়া যায় না। কিন্তু তাও বলতে হয়, মৌলিক মশায়ের মৌলিকত্বের অভাব আছে। কত রকম লোক, কত রকম ঘটনা, কত রকম অদ্ভুত অভিজ্ঞতার কথা তো আমরা হামেশাই শুনি। আমাদের নিজেদের জীবনেও তো কত রকম ঘটনা ঘটে। সেই সবের সঙ্গে একটু কল্পনা মিশিয়ে দিলেই তো গল্প হয়ে যায়। তাহলে অন্যের লেখা থেকে এটা ওটা তুলে নেবার দরকার হয় কেন? অরূপবাবুর মনে অমলেশ মৌলিক সম্পর্কে যে শ্রদ্ধাটা জমে উঠেছিল তার খানিকটা কমে গেল। সেই সঙ্গে তার মনটাও খানিকটা হালকা হয়ে গেল। কাল থেকে তিনি আরেকটু স্বচ্ছন্দে মৌলিকের অভিনয়টা করতে পারবেন। পুরী হোটেলের পার্টিতে অমলেশ মৌলিকের ভক্তদের ভক্তি দ্বিগুণ বেড়ে গেল। অরূপবাবু ইতিমধ্যে আরেকটি দোকান থেকে খোকনের স্বপ্ন বইটা জোগাড় করে পড়ে ফেলেছেন। ফলে 13 জন শিশু ভক্তের 333 রকম প্রশ্নের উত্তর নিজের মনের মতো করে দিতে তার কোনো অসুবিধে হয়নি। পার্টি শেষ হওয়ার আগেই ছেলেমেয়েরা তাকে মধুচাটা বাবু বলে ডাকতে আরম্ভ করল। কারণ অরূপবাবু তাদের শেখালেন যে মৌ মানে মধু, আর লিক হলো ইংরাজি কথা যার অর্থ চাটা। এটা শুনে ডক্টর দাশগুপ্ত মন্তব্য করলেন, মধু তপ আপনি সৃষ্টি করছেন, আর সেটা চাটছে তো এইসব ছেলে মেয়েরা। তাতে আবার তার স্ত্রী সুরঙ্গমা দেবী বললেন, ওরা শুধু কেন, আমরাও। খাওয়া দাওয়ার পরে দুটো ব্যাপার হলো। এক, বাচ্চারা অরূপবাবুকে ধরে বসলো তাকে অন্তত একটা গল্প বলতেই হবে,
তাতে অরূপবাবু বললেন, মুখে মুখে বানিয়ে গল্প বলার অভ্যাস তার নেই, তবে তিনি তার নিজের ছেলেবেলার একটা মজার ঘটনা বলবেন। ছেলেবেলায় অরূপবাবুরা থাকতেন বাঞ্ছারাম অক্রুর দত্ত লেনে। তার যখন 5 বছর বয়স, তখন তাদের বাড়ি থেকে একদিন একটা দামি ট্যাঁক খড়ি চুরি যায়। চোর ধরার জন্য অরূপবাবুর বাবা বাড়িতে একটা কুলোঝাড়া ডেকে আনেন। সেই কুলোঝাড়া একটা কাঁচিকে চিমটের মতো ব্যবহার করে তাই দিয়ে একটা কুলোকে শূন্যে তুলে ধরে তার উপর মুঠো মুঠো চাল ছুঁড়ে মন্ত্র পড়ে বাড়ির নতুন চাকর নটবরকে চোর বলে ধরিয়ে দেয়। অরূপবাবুর মেজুকাকা যখন নটবরের চুলের মুঠি ধরে তার পিঠে একটা কিল বসাতে যাবেন, ঠিক সেই সময় ট্যাঁক খড়িটা বেরিয়ে পড়ে একটা বিছানার চাদরের তলা থেকে। হাততালির মধ্যে গল্প শেষ করে অরূপবাবু বাড়ি যাবেন বলে মনে করে চেয়ার ছেড়ে উঠতেই 4-5টি ছেলে মেয়ে চেঁচিয়ে উঠল, দাঁড়ান দাঁড়ান, যাবেন না, যাবেন না। তারপর তারা দৌড়ে গিয়ে যে যার ঘর থেকে অমলেশ মৌলিকের লেখা 7খানা নতুন কেনা বই এনে তার সামনে ধরে বলল, আপনার নাম লিখে দিন, নাম লিখে দিন। অলোকবাবু বললেন, আমি তো ভাই বইয়ে নাম সই করি না, কখনো করিনি। আমি এগুলো নিয়ে যাচ্ছি, প্রত্যেক কটাতে একটা করে ছবি এঁকে দেব। তোমরা পরশু বিকেলবেলা 4:30টার সময় আমার হোটেলে এসে বইগুলো নিয়ে যাবে। যাদের বই তারা আবার সবাই হাততালি দিয়ে উঠল, সইয়ের চেয়ে ছবি ঢের ভালো, অনেক ভালো। অরূপবাবু স্কুলে থাকতে 2বার ড্রয়িংয়ে প্রাইজ পেয়েছিলেন। সেই থেকে যদিও আর আঁকেননি, কিন্তু একদিন একটু অভ্যেস করে নিলে কি মোটামুটি যা হোক কিছু এঁকে নেওয়া যাবে না? পরদিন শনিবার ভোরবেলা অরূপবাবু তার ডট পেন আর বইগুলো নিয়ে বেরিয়ে পড়লেন। নুলিয়া বস্তির দিকে গিয়ে দেখলেন সেখানে দেখে দেখে আঁকবার অনেক জিনিস আছে। ঘণ্টাখানেকের মধ্যেই তার কাজ শেষ হয়ে গেল। একটা বইয়ে আঁকলেন কাঁকড়ার ছবি, একটাতে আঁকলেন 3টে ঝিনুক পাশাপাশি বালির ওপর পড়ে আছে, একটাতে আঁকলেন 2টো কাক, একটাতে মাছ ধরা নৌকো, একটাতে নুলিয়ার বাড়ি, একটাতে নুলিয়ার বাচ্চা, আর শেষেরটায় আঁকলেন চোঙার মতো টুপি পরা একটা নুলিয়া মাছ ধরার জাল বুনছে। রবিবার বিকেলে ঠিক 4:30টার সময় তার হোটেলে এসে ঝুনি, পিন্টু, চুমকি, শান্তনু, বাবুন, প্রসেনজিৎ আর নবনীতা যে যার বই ফেরত নিয়ে ছবি দেখে ফুর্তিতে লাফাতে লাফাতে চলে গেল। সেদিন রাত্রে বিছানায় শুয়ে অরূপবাবু হঠাৎ বুঝতে পারলেন যে তার মনের খুশি ভাবটা চলে গিয়ে তার জায়গায় একটা দুশ্চিন্তার ভাব বাসা বেঁধেছে। আমি অমলেশ মৌলিক এই কথাটা যদিও তিনি একটিবারও কারোর সামনে নিজের মুখে উচ্চারণ করেননি, তবুও তিনি বুঝতে পারলেন যে কাজটা তিনি এই 3 দিন ধরে করলেন সেটা একটা বিরাট ধাপ্পাবাজি ছাড়া আর কিছুই না। পরশু মঙ্গলবার সকালে আসল অমলেশ মৌলিক এসে পৌঁছবেন। অরূপবাবু কদিনে এই কয়টি ছেলে মেয়ে আর তাদের মা বাবা মাসি পিসির কাছে যে আদর যত্ন ভক্তি ভালোবাসা পেলেন তার সবটুকুই আসলে ওই মঙ্গলবার যিনি আসছেন তাঁরই প্রাপ্য। মৌলিক মশাইয়ের লেখা যেমনই হোক না কেন, এদের কাছে তিনি একজন হিরো। তিনি যখন সশরীরে এসে পৌঁছবেন এবং সি ভিউ হোটেলের ম্যানেজার বিবেক রায় যখন সগর্বে সেই কথাটি প্রচার করবেন, তখন যে কি একটা বিশ্রী অবস্থার সৃষ্টি হবে সেটা ভাবতেই অরূপবাবুর আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেল।
তার পক্ষে কি তাহলে একদিন আগে পালানোটাই বুদ্ধিমানের কাজ হবে? না হলে মঙ্গলবার সকাল থেকে রাত্রির অবধি তিনি করবেনটা কি? গা ঢাকা দেবেন কি করে? আর সেটা না করতে পারলে এরা তাকে ছাড়বে না। ভণ্ড জোচ্চোর বলে তার পিঠের ছাল চামড়া তুলে নেবে না? সন্ডামার্কা সাহিত্যিক কি হয় না? আর পুলিশের ভয় তো আছে। এ ধরনের ধাপ্পাতে জেল টেল হয় কি না সেটা অরূপবাবুর জানা নেই। তবে হলে তিনি আশ্চর্যও হবেন না। বেশ একটা বড় রকমের অপরাধ যে তিনি করে ফেলেছেন তাতে কোনো সন্দেহ নেই। দুশ্চিন্তায় ঘুম না হবার ভয়ে অরূপবাবু একটি ঘুমের বড়ি খেয়ে ফেললেন। কিন্তু শেষ পর্যন্ত অরূপবাবু মঙ্গলবার রাত্রে ট্রেনেই যাওয়া স্থির করলেন। আসল অমলেশ মৌলিককে একবার চোখের দেখা দেখবার লোভটা তিনি কিছুতেই সামলাতে পারলেন না। সোমবার সকালে নিজের হোটেলেই খোঁজ করে তিনি গত মাসের যুগান্তরের সেই সংখ্যাটি পেয়ে গেলেন যাতে অমলেশ মৌলিকের ছবি ছিল। সরু গোঁফ, কোঁকড়ানো চুল, মোটা ফ্রেমের চশমা এ সবই আছে, তবে মিলের মাত্রাটা সঠিক বুঝতে গেলে আসল মানুষটাকে চোখের সামনে দেখতে হবে, কারণ ছাপা পরিষ্কার নয়। যেটুকু বোঝা যাচ্ছে তা থেকে তাকে চিনে নিতে কোনো অসুবিধে হবে না। অরূপবাবু স্টেশনে যাবেন, শুধু চাক্ষুষ দেখা নয়, সম্ভব হলে দুটো কথাও বলে নেবেন ভদ্রলোকের সঙ্গে। এই যেমন, আপনি মিস্টার মৌলিক না? আপনার ছবি দেখলাম সেদিন কাগজে, আপনার লেখা পড়েছি, বেশ ভালো লাগে, ইত্যাদি। তারপর তার মালপত্র স্টেশনে রেখে অরূপবাবু শহর ছেড়ে বেরিয়ে যাবেন। কোণারকটা দেখা হয়নি। মন্দির দেখে সন্ধে নাগাদ ফিরে সোজা স্টেশনে গিয়ে ট্রেন চাপবেন। গা ঢাকা দেবার এর চেয়ে ভালো উপায় আর নেই। মঙ্গলবার পুরী এক্সপ্রেস এসে পৌঁছল 20 মিনিট লেটে। যাত্রী নামতে শুরু করেছে। অরূপবাবু একটি থামের আড়ালে দাঁড়িয়ে প্রথম শ্রেণীর দুটি পাশাপাশি বগির দিকে লক্ষ্য রাখছেন। একটি দরজা দিয়ে 2 জন হাফ প্যান্ট পরা বিদেশি পুরুষ নামলেন। তারপর একটি স্থূলকায় মারোয়ারি। আরেকটি দরজা দিয়ে একটি বৃদ্ধা, তাকে হাত ধরে নামালো একটি সাদা প্যান্ট পরা যুবক। যুবকের পেছনে একটি বৃদ্ধ, তার পেছনে, হ্যাঁ, কোনো ভুল নেই, ইনিই অমলেশ মৌলিক। অরূপবাবুর সঙ্গে চেহারার মিল আছে ঠিকই, তবে পাশাপাশি দাঁড়ালে যমজ মনে হবার বিন্দু মাত্র সম্ভাবনা নেই। মৌলিক মশায়ের হাইট অরূপবাবুর চেয়ে অন্তত 2 ইঞ্চি কম, আর গায়ের রং অন্তত 2 পোঁচ ময়লা। বয়সও হয়তো সামান্য বেশি, কারণ জুলপিতে দিব্য পাক ধরেছে, যেটা অরূপবাবুর এখনো হয়নি। ভদ্রলোক নিজের সুটকেস নিজেই হাতে করে নেমে একটি কুলিকে হাঁক দিয়ে ডাকলেন। কুলির সঙ্গে সঙ্গে অরূপবাবুও এগিয়ে গেল। আপনি মিস্টার মৌলিক না? ভদ্রলোক যেন একটু অবাক হয়ে অরূপবাবুর দিকে ফিরিয়ে ছোট্ট করে মাথা নেড়ে বললেন, হ্যাঁ। কুলি সুটকেসটা মাথায় চাপিয়েছে। এছাড়া মাল রয়েছে অরূপবাবুর কাঁধে একটি ব্যাগ আর একটা ফ্লাক্স। 3 জনে গেটের দিকে রওনা দিলেন। অরূপবাবু বললেন, আমি আপনার বই পড়েছি, কাগজে আপনার পুরস্কারের কথা পড়লাম, আবার ছবিও দেখলাম। ও, আপনি সিভিউতে উঠছেন? অমলেশ মৌলিক এবার যেন আরও অবাক ও খানিকটা সন্দিগ্ধভাবে অরূপবাবুর দিকে চাইলেন। অরূপবাবু মৌলিকের মনের ভাবটা আন্দাজ করে বললেন, সিভিউয়ের ম্যানেজার আপনার একজন ভক্ত, তিনি খবরটা রটিয়েছেন। ও, আপনি আসছেন শুনে এখানকার অনেক ছেলেমেয়েরা উদ্গ্রীব হয়ে আছে। লোকটা এত কম কথা বলে কেন? তার হাঁটার গতিও যেন কমে আসছে। কি ভাবছেন ভদ্রলোক?
অমলেশ মৌলিক এবার একদম থেমে গিয়ে অরূপবাবুর দিকে ফিরে বললেন, অনেকে জেনে গেছে? সেই রকমই তো দেখলাম। কেন, আপনার তাতে কি অসুবিধে হলো? না, মানে আমি আবার একটু চুপ থাকতে প- প- পছন্দ করেন। হ্যাঁ। তোতলা? অরূপবাবুর মনে পড়ে গেল অষ্টম এডওয়ার্ড হঠাৎ সিংহাসন ত্যাগ করার ফলে তার পরের ভাই জর্জ ভারী চিন্তিত হয়ে পড়েছিলেন, কারণ তিনি ছিলেন তোতলা। অথচ তাঁকেই রাজা হতে হবে, আর হলেই বক্তৃতা দিতে হবে। কুলি মাল নিয়ে গেটের মুখে দাঁড়িয়ে আছে দেখে দুজনে আবার হাঁটতে শুরু করলেন। একেই বলে খ্যাতির বিড়ম্বনা। অরূপবাবু কল্পনা করতে চেষ্টা করলেন, এই তোতলা সাহিত্যিকের সঙ্গে আলাপ করে ঝুনি, পিন্টু, চুমকি, শান্তনু, বাবুন, প্রসেনজিৎ আর নবনীতার মুখের অবস্থা কী রকম হবে। কল্পনায় যেটা দেখলেন সেটা তার মোটেই ভালো লাগলো না। একটা কাজ করবেন? গেটের বাইরে এসে অরূপবাবু প্রশ্ন করলেন। কি? আপনার ছুটিটা ভক্তদের উৎপাতে মাঠে মারা যাবে এটা ভাবতে মোটেই ভালো লাগছে না। আমারও না। আমি বলি কি, আপনি সি ভিউতে যাবেন না? তাহলে? সি ভিউয়ের খাওয়া ভালো নয়। আমি ছিলাম সাগরিকায়, এখন আমার ঘরটা খালি, আপনি সেখানে চলে যান। অ আর আপনি নিজের নামটা ব্যবহার করবেন না। সবচেয়ে ভালো হয় যদি আপনি গোঁফটা কামিয়ে ফেলতে পারেন। এক্ষুনি ওয়েটিং রুমে চলে যান। 10 মিনিটের মামলা। এটা করলে আপনার নির্ঝঞ্ঝাট ছুটি ভোগ কেউ রুখতে পারবে না। আমি বরং কাল কলকাতায় ফিরে আপনার নামে সি ভিউতে একটা টেলিগ্রাম করে জানিয়ে দেব আপনি আসছেন না। প্রায় 20 সেকেন্ড লাগলো অমলেশ মৌলিকের কপাল থেকে দুশ্চিন্তার রেখাগুলো ধীরে ধীরে অদৃশ্য হতে। তারপর তার ঠোঁটের আর চোখের দুপাশে নতুন রেখা দেখা দিল। মৌলিক হাসছেন। আমাকে কে যে কি বলে কিচ্ছু বলতে হবে না। আপনি বরং এই বইগুলোতে একটা করে সই দিন। আসুন, এই নিম গাছটার পেছনে কেউ দেখতে পাবে না। গাছের আড়ালে গিয়ে ভক্তের দিকে চেয়ে একটা মোলায়েম হাসি হেসে পকেট থেকে লাল পার্কার কলমটি বের করলেন অমলেশ মৌলিক। প্রাইজ পাবার দিনটি থেকে শুরু করে অনেক কাগজ, অনেক কালি খরচ করে তিনি একটি চমৎকার সই বাগিয়েছেন। 5টি বইয়ের 5টি সই। তিনি জানেন যে তার জিভ তোতলালেও কলম তোতলায় না।